পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে যে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ সেই উপলক্ষে আজকে মঞ্চে উপস্থিত আছেন এই অভয় মিশনের মাননীয় সভাপতি শ্রী নির্মল দেব মহোদয়। একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এই অভয় মিশনের যিনি মাননীয় সেক্রেটারি শ্রীমতী সুস্মিতা দে মহোদয়া, উনি অনেক কিছু বলেছেন এবং কি করা উচিত আমাদের আগামী দিনে এই বিষয়ে উনি ওনার কথা রেখেছেন। এখানে উপস্থিত আছেন আমাদের পশ্চিম জেলার সম্মানিত ডিএম অ্যান্ড কালেক্টর শ্রী বিশাল কুমার মহোদয়, শ্রী মানিকলাল দাস এসডিএম সদর এবং বিশিষ্টজনেরা আমার সামনে উপস্থিত আছেন মঞ্চের নিচে। অভয় মিশনের সদস্যরা, মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে আসার জন্য এবং উপস্থিত থাকার জন্য আমি সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি অভয় মিশন সম্পর্কে আমি আগেও প্রায়শই কেউ না কেউ যারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এই মিশনের সাথে যুক্ত ওনাদের কাজকর্ম সম্পর্কে আমার গোচরে আনত, কিন্তু মাননীয় সম্পাদিকা মহোদয়া যখন এখানে পুরো বিষয় বলছিলেন যে ওনারা সারা বছর ধরে কিভাবে কাজ করেন এবং দেশ বিদেশ বিভিন্ন জায়গার থেকে এই ধরনের ত্রাণ সামগ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন যে জিনিসগুলো ওনারা সমস্ত যাদের প্রয়োজন তাদের জন্য যেভাবে ওনারা ডিস্ট্রিবিউশন করে সত্যিই এর জন্য প্রশংসার দাবি রাখে। 1988 থেকে ওনারা এই অভয় মিশন একটা স্বেচ্ছাসেবী সংগঠন ওনারা কাজ করে আসছেন। এখানে আপনারা 2024 অগাস্ট মাসে যে বন্যার পরিস্থিতি হয়েছিল, আমার মনে হয় ত্রিপুরাতে এত মারাত্মক আকারে এই ধরনের বন্যা আমরা অন্তত আমরা দেখিনি। এবং যখন আমার মনে আছে 19 আগস্ট আমি দিল্লিতে ছিলাম, সেখানে মাননীয় আমাদের গৃহমন্ত্রীজি ওখানে আমার মিটিং হচ্ছিল, উনি জিজ্ঞেস করছিলেন যে ত্রিপুরার কীরকম বৃষ্টিপাত কীরকম হচ্ছে। মানে বৃষ্টি অন্যান্য রাজ্যের মধ্যে অনেক দেরিতে, মেইন ল্যান্ড যেগুলো আছে নর্থ ইস্ট বাদে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত অনেক দেরিতে হয় বা অনেক সময় বৃষ্টিপাত কম হয়। তো অনলি বৃষ্টিপাতের জন্য উনি জিজ্ঞেস করছিলেন কীরকম হচ্ছে। তো আমার কাছে 19 তারিখে কিন্তু একটু বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে। আমি বললাম বৃষ্টি তো হচ্ছে, কিন্তু মনে হচ্ছে বিশাল আকারে বৃষ্টি হবে। তো 19 তারিখ যখন আমি আগরতলায় ডাইরেক্ট চলে আসি, আসার পর 20 তারিখ সকালে খুব সম্ভব, তো আমি এই অবস্থা দেখে আমি আমাদের এয়ারপোর্ট থেকে আমি চলে আসি, একটা মিটিং করি আমার ওয়ার রুমে, সমস্ত লাইন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি থেকে শুরু করে সবাই সাথে কথা বললাম যে আমাদের কি করণীয়। তো সেইভাবে কিন্তু সমস্ত আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমাদের যারা অফিসাররা আছেন লাইন ডিপার্টমেন্টের সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে কিভাবে এই বিপর্যয় থেকে আমরা নিস্তার পেতে পারি, সাধারণ মানুষকে নিস্তার দিতে পারি, সেই বিষয়ে প্রতিদিন আলোচনা হয়েছে। এবং আমরা কিন্তু এই ধরনের যারা অভয় মিশনের মতো যারা স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের মতো সংগঠন তারাও কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে নিস্তার পাওয়ার যে বিষয় এই বিপর্যয় থেকে, সেটা কিন্তু ওনারা কাজ করেছেন। এর জন্য আমার গভর্নমেন্টের তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। গত বছর এই যে আমেরিকার ইন্ডিয়ান ফাউন্ডেশন, ওনারও অভয় মিশনের সাথে যুক্ত। আমরা সবাই জানি যে এই প্রায় 5600 যে ক্ষতিগ্রস্ত পরিবার বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ উদ্দেশ্যে ওনারা এই অভয় মিশন এবং আমেরিকার ইন্ডিয়ান ফাউন্ডেশনে ওরা নিজেরা কিন্তু হেল্প করেছেন প্রায় 5600 ক্ষতিগ্রস্ত পরিবারকে। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে বন্যাত্তরের
পরে কি কি করা উচিত ত্রাণ সামগ্রীর লিস্ট উনি এখানে আমাদের সামনে রেখেছেন। তো আমাদের কেন্দ্রীয় সরকারও আমাদের হেল্প করেছেন, এখান থেকে এয়ারফোর্স থেকে শুরু করে এয়ারফোর্সের যারা ছিলেন তাদের এনডিআরএফ, এসডিআরএফ সবাই মিলে, আপদা মিত্র এবং ভলেন্টিয়ার যারা আছে সবাই মিলে কিন্তু কাজ করেছে। এবং আমার সত্যিই এক এক সময় অবাক লাগে, বিপদের সময়ে আমাদের ত্রিপুরার যেভাবে আমি দেখলাম মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা সবাই দেখেছেন কিভাবে মানুষ চলে এসছে। এটা কিন্তু একটা আমার মনে হয় একটা এক্সাম্পল হয়ে থাকবে আগামী দিনে। ছোট ছোট বাচ্চার থেকে আর স্কুল কলেজের যারা স্টুডেন্ট তারা এসছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসছে, যারা কর্মচারীরা আছেন তারা এসছে, বিভিন্ন স্তরে কলেজের থেকে এসছে, বিভিন্ন যে ক্লাব তারাও এগিয়ে এসছে, বিজনেস কমিউনিটি সমস্ত স্তরের লোক কিন্তু যারা পেনশনার তাদেরকেও আমি দেখেছি হাত বাড়িয়ে দিয়েছেন। ত্রিপুরাতে আমরা জানি প্রায় 12টার মতো নদী আছে, এর মধ্যে এইবারের বন্যায় 11টা, একটা বাদ দিয়ে জুড়ি নদী যদি বাদ দেওয়া যায় প্রায় বাকি 11টি নদী কিন্তু বিপদসীমার উপরে অতিক্রম করেছে। এবং তার মধ্যে প্রায় 6টি সর্বোচ্চ বন্যায় যে জলস্তরের যে রেকর্ড আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি এটা ওই 6টা নদীর মধ্যে বেশি যে জলস্তর অনেক উপরে গেছে। তো সেখানে আমরা যদি দেখি, আপনারা সবাই জানেন অলরেডি যে আমাদের যে ডিস্ট্রিক্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গোমতী জেলা এবং আমাদের সাউথ ডিস্ট্রিক্ট, এই খোয়াই জেলাও এফেক্টেড হয়েছে। অন্যান্য সব জায়গায় মোটামুটি 8টা জেলাতেই হয়েছে, কিন্তু এই বাকি যে জেলাগুলো আছে গোমতী জেলা এবং সাউথ ডিস্ট্রিক্ট সিপাহীজলা, 3টার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রায় এতে করে বন্যায় প্রায় 17 লক্ষ লোকের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং আমরা সবাই মিলে এই 4 লাখ যে মানুষ তাদের নিরাপদ স্থানে আমরা এবং ত্রাণ শিবিরে আমরা সরিয়ে নিতে পেরেছি। এবং প্রায় 889টি ত্রাণ শিবির আমরা খুলেছিলাম, তাতে করে প্রায় 2 লাখের মতো মানুষকে সেখানে আশ্রয় দেওয়ার সুযোগ আমরা করে দিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এত কিছু ব্যবস্থা করার পরেও এরকম বৃষ্টিপাত তো আমরা কখনো দেখিনি। সেই জায়গায় প্রায় 38 জন মানুষ আমরা ওনাদেরকে আমরা হারিয়েছি। 58,687টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এর যে যখন আমাদের অফিসাররা ওদেরকে বললাম যে আপনারা দেখুন কীরকম ক্ষতিগ্রস্ত ক্ষতির পরিমাণ কী, প্রায় 15,000 কোটি টাকা আমাদের লস হয়েছে। আমরা দিল্লিকে জানিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমি কথা বলেছি, আমাদের গৃহমন্ত্রীজির সাথে কথা বলেছি। উনি সাথে সাথে আমাদের এখানে এক তো হেলিকপ্টার আমাদের পাঠিয়েছেন, এনডিআরএফ টিম পাঠিয়েছেন, এসডিআরএফ টিম পাঠিয়েছেন, সেখানে আমাদের এয়ারলিফটিং করে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেওয়ার সব ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা বললাম এখন তো আমাদের সাহায্য আর্থিকভাবে আমাদের হেল্প করতে হবে। তো ইন্টার ডিপার্টমেন্টাল যে টিম সেটা দুবার এখানে এসছে, তারা আমরা যেটা দিয়েছি তাদের সাথে মিলে ওনারা দেখেছেন যে কত ক্ষতি হয়েছে। তো সেই বিষয়ে আমি দিল্লির সাথে বারবার কথা বলছি যে আমাদের সেইভাবে আমাদের হেল্প করতে হবে। দিল্লি আমাদের আশ্বস্ত করেছে নিশ্চয়ই আমরা করবো, কিছু প্রসিডিওর আছে, প্রসিডিওরের পরে সেটা আমাদের দেবে। কিন্তু আমরা বসে থাকলে চলবে না। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমি আমাদের যে ডিজাস্টার যে ডিপার্টমেন্ট যিনি দেখছেন ওই ডিপার্টমেন্টকে আমি দিয়েছি। তাছাড়া আমাদের যে বাজেটের থেকে আমরা নিজের বাজেট থেকে আমরা প্রায় 563 কোটি টাকা আমরা এই বিপর্যয় যাতে মোকাবেলা করা যায় তার জন্য আমরা দিয়েছি। বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা বিধানসভার মধ্যে আমরা বলেছি কোন কোন ডিপার্টমেন্টে আমরা কত টাকা দিয়েছি। তো সেইগুলো কিন্তু আমরা করতে পেরেছি এবং আমরা কিন্তু এই দুর্যোগপূর্ণ পরিবেশটাকে আমরা ওভারকাম করতে পেরেছি। এটা তো গেল প্রাকৃতিক দুর্যোগ। তাছাড়াও কিন্তু দেখুন দুর্যোগের তো অনেক রকম হয়। আপনারা নিশ্চয়ই আমাদের সরকার যখনই আমরা 3-4 দিনের মধ্যে আমরা এই যে প্রাকৃতিক যে দুর্যোগ হয়েছে সেটা কিন্তু আমরা আমাদের স্থিতিশীল টু সাম এক্সটেন্ট আমরা করতে পেরেছি। তারপরেও আপনারা দেখুন যখন মণিপুরের এক্সট্রিম যখন কন্ডিশন আপনাদের মনে আছে, এটাও কিন্তু একটা দুর্যোগের মতোই বলা যায় যে আমাদের স্টুডেন্টরা
আমাদের ছেলেমেয়েরা প্রায় 250-র মতো স্টুডেন্ট ওরা আটকে পড়েছিল। তাদের গার্জিয়ানরা আমাদের কাছে এসেছিলো, আমার কাছে এসছে, বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান, কারণ ওখানে না আছে খাওয়া দাওয়ার অবস্থা, মানে সাংঘাতিক অবস্থা, আপনারা সবাই জানেন। সেই জায়গায় আমি ডাবল ইঞ্জিন সরকারের কত সুবিধে দেখুন। আমি যখন এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বললাম, উনি সাথে সাথে রাত্রি 12টার সময় ফ্লাইট দিয়েছেন, এবং সেই রাত্রি 12টার ফ্লাইট এবং সকালবেলার ফ্লাইট মিলিয়ে আমরা প্রায় 250-র উপরে স্টুডেন্টদের অক্ষত অবস্থায় তাদেরকে আমরা ত্রিপুরাতে নিয়ে আসি, এবং সম্পূর্ণ আমাদের রাজ্য সরকারের নিজ খরচে আমরা কিন্তু সেটা আমরা করতে পেরেছি। তো এটাও কিন্তু একটা দুর্যোগ, এটা আমার মতে আর কি মানে মনে হয় এই ধরনের অবস্থার মধ্যে আমরা কি করে মানুষের যখন সমস্যা হবে সমস্যার কাছে হাত বাড়িয়ে দেওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ত্রিপুরার যদি কথা বলি, আপনারা জানেন যে এখানে কিছুদিন আগে গন্ডা তুইসার মধ্যে একটা বিরাট ঘটনা হয়েছিল, দাঙ্গা লাগাবার উপক্রম হয়েছিল। সেখানেও কিন্তু আমরা ইমিডিয়েটলি সেখানে গেছি, বিভিন্নভাবে আর্থিকভাবে সাহায্য করেছি, নিজেও আমি সেখানে গেছি। তো সেখানেও কিন্তু আমরা এই যে দুর্যোগ অবস্থা দাঁড়ায় সাথে সাথে আমরা অ্যাড্রেস করি। কুমারঘাটের ঘটনা আপনারা জানেন, যখন সেখানে যে রথযাত্রায় মানে সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে অনেক লোক মারা গেছে, সবাই জানেন। আমি রাত্রির বেলায় রাতে যখনই খবর পেলাম সেদিনই আমি ট্রেনে করে সেখানে আমি পৌঁছে গেছি। এই ধরনের যখন ঘটনা হয় তখন কিন্তু কিভাবে মানুষের কাছে যাওয়া, সেটা আমাদের এই সরকার কিন্তু আমরা যতটুকু আমরা চেষ্টা করেছি, সেখানে গিয়ে ওই সমস্ত এরিয়াগুলো দেখলাম, তদন্ত কমিটি করেছি, এবং যা যা আমাদের হেল্প করা সরকারের তরফ থেকে সেটাও আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজিও হেল্প করেছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন কুর্তি কদমতলা, সেখানেও একটা আমি বলবো যে অ্যাবনর্মাল সিচুয়েশন করা হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে। সেখানেও এই ধরনের একটা মানে অস্বাভাবিক পরিস্থিতি ঘটনার চেষ্টা করেছে। এখান থেকে আমার বলা হচ্ছিল যে যদি মানে ফায়ারিং যদি না করা যায় তাহলে কোনো অবস্থায় কন্ট্রোল করা যাবে না। আমি বললাম যে একটু ধৈর্য ধরুন, আপনার ধৈর্য ধরুন, একদম এটা তো লাস্ট মানে অবস্থা, সেই জায়গার মধ্যে আপনারা একটু চেষ্টা করুন। তো শেষ পর্যন্ত হাওয়ার মধ্যে ফায়ার করার পরে মানে কোনো সমস্যা হয়নি, ওই কন্ট্রোল করা গেল। একজন মারা গেছে, সে ড্রেনের মধ্যে পড়ে গেছিল, সে যখন ভেঙে যাচ্ছিল ড্রেনে পড়ে একটা সে পেছন দিক দিয়ে একটা লোহার মতো কি ঢুকে গেছিল, পোস্টমর্টমে সেটা বলেছে। তো সেইভাবে আমরা এর মধ্যে জিরানিয়া আপনার রানীর বাজারেও এই ধরনের একটা ঘটনা করেছিল, অ্যাবনর্মাল সিচুয়েশন। তো এরকম টুকটাক হতে থাকে, কিন্তু আমরা কিন্তু কোনো অবস্থায় সেই জায়গার মধ্যে আমাদের সরকার আমরা চেষ্টা করছি, এবং আমরা দিল্লির সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রেখে যেভাবে আমরা এগুলোকে মোকাবেলা করছি, আগে কিন্তু সেটা দেখা যেত না। ঘটনা হতেই পারে, এখনও অনেক ধরনের ঘটনা হয় যে এখানে অনেকে দাবি করে যে আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা। বারবার আমি বলি, সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এখন নিম্নের দিক দিয়ে 3rd পজিশন ল অ্যান্ড অর্ডার। মাঝে মাঝে খবর আসে এই দিক সেদিক হয়, তো এটা থাকবে, কিন্তু দেখতে হবে আমরা মানে সেইভাবে আমরা সচেতন কিনা। আমি আশা করি আজকের এই ধরনের যে ডিজাস্টার যে বিষয়, সেই ডিজাস্টার বিষয়ে যেভাবে আমাদের ভারত মিশন এবং আমেরিকার ইন্ডিয়া ফাউন্ডেশন যেভাবে এগিয়ে এসছে, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। এবং আগামী দিন আমি অন্যান্য এই ধরনের যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আমি ওনাদেরকেও বলবো যে আপনারাও ওনাদের সম্পর্কে জানান। ওনারা আমাদেরকে ইনভাইট করেছেন যে ওনাদের যে আশ্রম আছে সেখানে যাওয়ার জন্য, কি কাজ করেন সাধারণ মানুষের জন্য। উনি সম্পাদিকা মহোদয়া এটাও বলেছেন যে আমরা যাতে ফ্যামিলির মধ্যে যারা আছি, এখানে শাশুড়ির থেকে আরম্ভ করে বৌমা, মেয়ে, ভাই, দেওয়ার সবাই মিলে 51 ফ্যামিলি তো এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং তাতে করে তার পজিটিভ অনেক মানে আমাদের অনেক সুবিধে ছিল। তো সেইগুলো আবার উনি মনে করিয়ে দিলেন যে সবাইকে সম্মান দেওয়া, অবহেলা না করা, সবাই একসাথে যদি আমরা থাকি তাহলে একটা ঘরের ভিতর যেভাবে আমরা ইউনাইটেড থাকবো, একটা সমাজের মধ্যে আমরা ইউনাইটেড থাকবো, একটা রাজ্যের মধ্যে আমরা ইউনাইটেড থাকবো, এবং সর্বোপরি আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা ইউনাইটেড থাকবো। এবং সেই যদি আমরা সবাই ইউনাইটেড থাকি
তবেই কিন্তু কেউ আমাদের কিছু করতে পারবে না। এবং তার একটা পজিটিভ থট প্রসেসের মাধ্যমে যদি আমরা এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আমরা বিভিন্ন প্যারামিটারে এখন পারফর্মিং স্টেট, ত্রিপুরা কিন্তু এখন পারফর্মিং স্টেট এখন হয়ে গেছে সব বিষয়ে। এখানে এত ভালো এখন কাজ হচ্ছে, কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে আমাদের এখানে একটা বাইরের থেকে ইনভেস্টররা এসছে, প্রায় 3,700 কোটি টাকার ইনভেস্টমেন্ট, মানে 87টা মানে বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা এসছে বিনিয়োগ করার জন্য মৌ করেছে। একের পর এক আমরা দেখছি যে মানুষ ত্রিপুরা সম্পর্কে জানছে, ত্রিপুরার উপর আস্থা বাড়ছে, এবং আগামী দিনে যারা বেকার যারা আছে তাদেরও কিন্তু মানে কর্মের সংস্থানও হবে। বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা কাজ করছি। আমি আজকে আর বেশি কিছু বলছি না। এখানে উপস্থিত থাকার জন্য আবার অভয় মিশন এবং পশ্চিম জেলা প্রশাসন এবং আমেরিকার যে ইন্ডিয়া ফাউন্ডেশন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।